আছে তাদের মাধ্যমেও আমরা এই মামলাটা কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে প্রত্যাহার করতে চাই। এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আরেকজন কারাবন্দী জামশেদ ভাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক, উপস্থিত আমাদের জেল ফেরত 24 জন সদস্যবিন্দু, উপস্থিত আছেন আমাদের মধ্যে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ জাকি ওমর ভাই, এলিসান আপু, উপস্থিত আছেন আমাদের পারুল আপু, উপস্থিত আছেন আপুর নাম কি, নীলা আপু। সবাইকে আমি আমার মন থেকে জানাই আসসালামু আলাইকুম। দেখ, আমাদের জেল জীবনটা কাটছে অনেক সংগ্রামের মধ্য দিয়ে, যেটা বলে আসলে সবাইকে বোঝানো যাবে না। তো আমরা জেলের ভিতরে অনেক কষ্টের মধ্যেই ছিলাম। তো তার থেকে আমাদের ফ্যামিলি আরো বেশি কষ্ট করছে। সাংবাদিক হইতে শুরু করে, তারপরে রোড হইতে শুরু করে, সংগ্রাম হতে শুরু করে অনেক দৌড়াইছে আমাদের ফ্যামিলি গুলা, যার ফলে আজ এই ফলপ্রসূ আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে আমরা জেলের ভিতরে ফ্রেন্ডলি ছিলাম, আমরা 24 জন ভালো ফ্যামিলির মতো ওখানে ছিলাম, যার কারণে আমাদের মাইন্ড গুলা ফ্রেশ ছিল, আমাদের ইউনিটি ছিল ভালো, যার কারণে আমরা 25 বছর সাজা থেকে বের হয়ে আসতে পেরেছি। আমাদের পক্ষে সম্ভব ছিল না দেশে ফিরে আসা। তার মধ্যে আমাদের বাংলাদেশে এনসিপি ভাইয়েরা আমাদের জন্য যে ভূমিকা রেখেছেন, যার কারণে আমরা আজ দেশের এই 25 বছর সাজা থেকে বের হয়ে নতুন একটি জীবন পেয়েছি আমরা। যাক, আমার একটাই কথা, আমরা যেহেতু আমাদের কর্মস্থলে আবার দুবাই ফিরে যেতে পারি, সেই জন্য যেহেতু এনসিপি আমাদের জন্য সহপাঠী হয় বা আমাদের জন্য সহযোগিতা করে, তাহলে আমরা ওই জায়গায় আমাদের ভালো অবস্থান ছিল, আমাদের ভালো ব্যবসা বাণিজ্য ছিল। তো এটা যেহেতু ওনাদের মাধ্যমে আমাদের নতুন গভর্নমেন্টকে এটা খোঁজ করা হয়, বা এটা নিয়ে ওই দেশের প্লাগ বৈঠকের মাধ্যমে যেহেতু আমাদের মামলাটাকে উঠিয়ে নিয়ে আমাদেরকে আবার আমাদের কর্মস্থলে ফিরিয়ে নিয়ে যেতে পারে, এটা আমার এনসিপি ভাইদের বা আমার এনসিপি জাতীয় ফোরামের কাছে আমার এটাই দাবি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামশেদ ভাইকে। এই পর্যায়ে আমি নাহিদ হাসান ভাইকে ডেকে নিব। নাহিদ হাসান ভাই যখন কারাবন্দী অবস্থায় ছিল জেলে, তখন উনি কিছু কবিতা লিখেছিল আপনাদের মাঝে, সেই কবিতাগুলাই উনি পাঠ করে শোনাতে চাই। আমি নাহিদ ভাইকে ডেকে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে কবিতা শোনাতে গেলে অনেক কবিতা শোনানো লাগে, কারণ আমি একটা কবিতা লিখিনি, মিনিমাম 15টার উপর কবিতা লিখছি। তো শোনানোর সময় নাই, এই জন্য প্রথমত যে আমার কবিতাটা, আমি ওই কবিতাটা শোনাবো, এবং দেশে আসার পরে আমার হাদি ভাইকে নিয়ে একটা কবিতা লিখছি, ওই কবিতাটা শোনাবো। এই দুটা কবিতা আমি শোনাবো। তো আমি প্রথম কবিতাটা শুরু করতেছি। দেশপ্রেমে প্রবাসীর জেল। আন্দোলনে ডাক দিয়েছিল আমার ভাইয়েরা অমর একুশে সেই দিনের মতো, রক্তের লালে লাল হলো বাংলার অলিগালি পতাকাটো। শিশু কিশোর বৃদ্ধ পাইনি কেউ রেয়াই, সোনার বাংলার জন্য জীবন দিল তাদের সম্মান জানাই। চুপ করে থাকতে পারেনি প্রবাসী শত শত মানুষ, ভিনদেশি ওই রাস্তায় নেমে গেল, উড়ে গেল হুশ। স্লোগানে স্লোগানে আমরা নিয়েছিলাম তাদের পক্ষ, দেখো বিশ্ব বাংলার প্রবাসী দেশের জন্য কতটা আসক্ত। নিজেদের বিপদ হবে যেন ছিল সেই রাজপথে, আমার দেশের স্বৈরাচার ভয় পেয়ে গেল চোটে। আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী আখ্যা দিয়ে পাঠালো নোটিশ, বন্দি করে নিল আমাদের ইউআইসিআইডি পুলিশ। আমাদের পরিবার আমরা কেউ কারো নিতে পারিনি খোঁজ, কত কষ্টে কেটেছিল বন্দি দিন, কেটেছে রোজ। কতদিন কেটেছে দেখিনি দিনের আলো, শুনিনি আজানের ধ্বনি। কোথায় রেখেছিল কোথায় ছিলাম আমরা কেউ না জানি। লোহার শিকল পরিয়ে দিল হাতে আর পায়ে, চোখ থাকিতে অন্ধ ছিলাম কালো পট্টির দায়ে। মাস দুই এক পরে নিয়ে এলো আল সদর জেলে, শুনতে পেলাম মুক্ত পাবো আপু পেলে। কত দেশের কত মানুষ পেলাম, দিয়েছিল নানান উক্তি, বিপদে এগিয়েছিল আছিম ভাই দিয়ে ভালো যুক্তি। এভাবে আমাদের কেটে গেল আরো মাস দুই তিন, কোট হয়ে মুক্তির দেশে এলো সকল বাধাহীন। অবশেষে আপু মিলল, বন্দি দশা মুক্ত পেল, জন্মভূমিতে ফিরতে পেরে শত জনম সার্থক হলো। এটা আমার একটা প্রথম কবিতা। এবং দেশে আসার পরে আমার হাদি ভাইকে নিয়ে একটা কবিতা লিখছি। হয়তো হাদি ভাইকে চিনি না, আমরা জানি না, দেখি না হাদি ভাইকে,
যখন দেশে আসলাম, আদি ভাই সম্বন্ধে জানলাম, তখন আগ্রহ জাগলো আদি ভাইকে নিয়ে একটু কবিতা লেখার জন্য। আমি দেখিনি হাদিকে, দেখিনি তার সেই গর্জে ওটা হুঙ্কার, বাংলার মানুষের কাছে ছিল সে গর্বের আর অহংকার। হাদি ছিল প্রতিবাদী রাজপথে চিনা সেই মুখ, তোমাকে ভুলিনি আমরা, তোমাকেই মনে পড়ে খুব। চেয়ে দেখো আদি তুমি জীবন্ত হাজারো মানুষের মনে, তুমি থাকবা চিরদিন মানুষের ইতিহাস আর স্মরণে। তোমার জন্য লাখ মানুষের চোখে প্রতিবাদের ছায়া, কোটি মানুষের অন্তরে তোমার জন্য কি অপরন্ত এক মায়া। তোমাকে ভালোবাসে মুক্তিকামী জনতা আজও ছাড়েনি রাজপথ, তুমি শিখেছো অন্যায় প্রতিবাদ করা, তোমার উদ্দেশ্য ছিল সৎ। ভাবিনি কখনো কেউ তোমার জীবন নিবে কেড়ে, প্রতিবাদ করতে আমরা যাব না কখনো হেরে। জুলাই যোদ্ধা হিসেবে চেয়েছি সবসময় সুন্দর একটি রাষ্ট্র, প্রতিবাদ কণ্ঠগুলো করছে নির্মূল, কার কাছে বলবো এই কষ্ট। অতীতে ঘেটে দেখো তোমার চেয়ে বড় ক্ষমতাবান ছিল নমরুদ ফেরাউন, কিভাবে পারলে তুমি করতে ভাই হয়ে ভাইকে খুন। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, হাদি সহ সকল খুনের বিচার হতেই হবে আজ নয় কাল। তোমরা বলো কার কাছে দেব বিচার, কাকে বলবো ভাই, আদি হত্যার বিচার এই বাংলার জমিনেই চাই। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের উপদেষ্টা এবং আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের সম্মানিত আইনজীবী, আমি জাকি ওমর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতে চাই। ধন্যবাদ নীলা। উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এবং এনসিপি বাংলাদেশের সহকর্মী এবং সহযোদ্ধাবৃন্দ, এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে অকথ্য কারাবরণ সহ্য করে ফেরত আসা আমাদের সেই ভাইয়েরা যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং তাদের পরিবারবর্গ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ আনন্দের দিন আমাদের জন্য। এই যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কারাবরণকারী ভাইয়েরা যে সুস্থভাবে দেশের মাটিতে ফেরত আসতে পেরেছেন, তার জন্য হাজার হাজার শুকরিয়া। এবং এই দুঃসাধ্য কাজটাকে সফলভাবে সম্পন্ন করার জন্য যারা অক্লান্তভাবে পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতেই হয়। বিশেষ করে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সে যখন আমার সাথে যখন সর্বপ্রথম এই বিষয়ে যোগাযোগ করা হয়, অস্ট্রেলিয়াতে ডায়াসপোরা অ্যালায়েন্সের সম্মানিত নেত্রী এবং এনসিপি বাংলাদেশ সেন্ট্রাল লিডারশিপের সম্মানিত নেত্রী দিলশানা পাল আপু এখানে উপস্থিত আছেন। উনি প্রথম থেকে এটার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আমার সাথে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সালওয়া শামস, তার কথা বিশেষভাবে বলতে হয়, অক্লান্ত পরিশ্রম করেছেন। তারিক মুন অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলাদেশে কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ শুরুর থেকেই এটার সাথে অত্যন্ত আগ্রহ ভরে সংযুক্ত ছিলেন। এটার ইম্পর্টেন্সটা, এটার গুরুত্ব ওনারা প্রথম থেকেই বুঝতে পেরে খুব সক্রিয়ভাবে এই বিষয়টি বারবার তুলে এনেছেন বিভিন্ন মিডিয়া এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাইদের কাছে। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয়, আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিলাম, যে আইনি পদক্ষেপগুলো নেওয়ার ব্যাপারে আমরা যখন খোঁজ নিলাম সংযুক্ত আরব আমিরাতে, ততক্ষণে আমাদের এই ভাইদের এক একজনের 25 বছর, 10 বছর, 15 বছর করে সাজা হয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কোর্ট থেকে। এবং আমরা এর মধ্যে এটাও শুনতে পেলাম যে আমাদের সর্বশেষ 25 ভাইয়ের মধ্যে একজন ভাই আব্দুল হামিদ ভাই, উনি ওখানকার দুঃসহ কারাবরণের অভিজ্ঞতা এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে অত্যন্ত দুঃখজনক ভাবে উনি ওখানেই মৃত্যুবরণ করেছিলেন। তো আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের হাতে সময় খুব কম। আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাকি ভাইদেরকে বের করে নিয়ে আসতে না পারি, তাহলে ওনাদের যে কি অবস্থা হবে ওটা তো তখন
অনুমেয় ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য যে মধ্যপ্রাচ্যের একটি দেশ যেখানে ওদের রাজনৈতিক যেই সিচুয়েশনটা, রাজতন্ত্র নির্ভর দেশ, সেখানে কোর্ট কাচারি বলেন, আইনি প্রক্রিয়া বলেন, ওগুলা যেগুলা অন্যান্য দেশে যেভাবে কাজ করে ওখানে তো ঠিক প্রক্রিয়া এগুলো ওরকম নয়। সবকিছু নির্ভর করে ওই রাজতন্ত্রের কাছ থেকে কি ধরনের হুকুম আসছে, কি ধরনের অর্ডার আসছে, এবং ওদের কাছে ওদের যে জাতীয় নিরাপত্তা, যে ইস্যুতে আমাদের সব ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল, ওই জিনিসগুলো ওরা খুবই সেন্সিটিভলি দেখে, যে কারণে যে কোনো মিছিল, মিটিং, যে কোনো আন্দোলন তারা খুব শক্তভাবে, খুব আমি বলবো অনেকটা নির্মম ভাবে তারা দমন করে থাকে। তো এই ধরনের একটা সিচুয়েশন আমাদের হাতে সময় খুব কম ছিল। আমার খুব বিশেষ ধন্যবাদ দিতে হয় আমার দীর্ঘদিনের সহকর্মী এবং সহযোদ্ধা মিস অ্যালিসন ব্যাটিসন, যার সাথে আমি সুদীর্ঘকাল অস্ট্রেলিয়াতে মানবাধিকার আইন নিয়ে কাজ করছি, অস্ট্রেলিয়ার কোর্টগুলোতে এবং জাতিসংঘের বিভিন্ন যে ফোরামগুলো আছেন ওগুলাতে আমরা কাজ করেছি। এটাও আপনাদের জেনে রাখা ভালো, এই অ্যালিসনের সাথে মিলেই আমরা 2024 সালের 1 অগস্ট, যখন বাংলাদেশের বুকে ফ্যাসিস্ট রেজিমের নির্মম হত্যাযজ্ঞ চলছিল, আমরা তো অস্ট্রেলিয়ায় বসে খুব বেশি খবর পাচ্ছিলাম না, কারণ ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল বাংলাদেশে। সেই 17 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আমরা যেসব অথেন্টিক খবর, ইনফরমেশন এবং এভিডেন্স বের করতে পেরেছিলাম, তার উপর নির্ভর করে আমরা 1 অগস্ট 2024 সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা দুজন মিলেই সর্বপ্রথম ওই মামলাটা, এই হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা মামলাটা দায়ের করি। ওই 1 অগস্টের ওই মামলা দায়ের করার পরপরই 2 অগস্টে ওই খবরটা বিভিন্ন মিডিয়াতে চলে আসে, এবং এই আমাদের সরকার, তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার সহচররাও বুঝতে পারে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা মামলা রুজু করা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, ওই আমার এই সহযোদ্ধার সাথে আমি সাথে সাথে ওনার সাথে আলাপ করি, ওনার সাথে কনসাল্ট করি, এবং আমরা আলোচনা করে ঠিক করি যে কি করা সম্ভব। এবং আমরা তখন ঠিক করি যে হাতে এত কম সময়, আমরা যদি এখন আমাদের যেই আইনি প্রক্রিয়াতে আমরা সাধারণত যাই, জাতিসংঘের গিয়ে মামলা রুজু করা, যে সংযুক্ত আরব আমিরাত সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কমপ্লেইন করা এবং তাদেরকে তদন্তের ব্যবস্থা করা, ওই ধরনের প্রক্রিয়াগুলো অনেক সময় সাপেক্ষ এবং অতটুক সময় আমাদের হাতে নেই, আমাদের ভাইদের হাতে নেই। সেই অবস্থায় অত্যন্ত সাহসিকতা এবং সক্রিয়তার সাথে কাজ করেছেন, আমার বলতেই হয়, আমাদের চট্টগ্রাম মহানগর যুব শক্তির যেই নেতা এবং নেত্রীরা ছিলেন, বিশেষ করে নীলা আফরোজ, টিপু সুলতান, ইরফাত ইব্রাহিম। ওনাদের সাথে আমি বাংলাদেশে চলে আসি ওই সময়টাতে, এসে আমার চট্টগ্রামের বাসায় ওনারা আসেন। আমাদের এই ভাইদের পরিবারেরও কিছু সদস্য, ওনাদের বাবা মা, ওনাদের স্ত্রী, এই যে তানিয়া আপা আছেন এখানে, পারভেজরা তখন ফেরত এসছে, প্রথম ব্যাচটা সংযুক্ত আরব আমিরাত থেকে, ওনারা এসে দেখা করেন। ওনাদের সাথে কথা বলার সাথে সাথেই কিন্তু খুব সক্রিয়ভাবে আমরা যখন কর্মপরিকল্পনা ওনাদেরকে বাতলে দেই, ওনারা সাথে সাথে কিন্তু কাজে নেমে পড়েন। 2 দিনের মধ্যেই নীলা, টিপু, ইরফাত ওনারা চট্টগ্রামে প্রেস কনফারেন্সের আয়োজন করেন। তো আমি এই জন্যই বলবো যে এই আমাদের ভাইদের এই ইউএই থেকে সফলভাবে ফেরত আনার ব্যাপারে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব হচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের গণমাধ্যমকে। কারণ ওই যে প্রেস কনফারেন্সটা হলো চট্টগ্রামে, ওটা থেকেই কিন্তু দাবানলের মতো এই সংবাদটি ছড়িয়ে পড়ে, এবং তার 2 দিনের মধ্যেই এই সংবাদটি এবং এই দাবিগুলো সরকারের একদম উপদেষ্টা মণ্ডলীর কাছে পৌঁছে যায়। এবং আমাদের যেই দাবিটা ছিল তখন, যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গেলে যে সময় সাপেক্ষ ব্যাপার, ওই সময়টি নেই, আমাদের সরকারকে হস্তক্ষেপ করতে হবে। এবং আমাদের দাবি ছিল যে প্রধান উপদেষ্টা, ওনার যে আন্তর্জাতিক পরিচিতি এবং সুনাম আছে, উনি যদি লিখিতভাবে হোক অথবা একটা ফর্মাল চ্যানেলে হোক, যদি ইউএই সরকার এবং তাদের সুলতানের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, ওনার অনুরোধ তারা ফেলে দিবেন না। তো সেই প্রেক্ষিতে এই দাবি জানানোর পর
আমরা দেখতে পেলাম যে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে যোগাযোগ করা হয়। সেক্ষেত্রেও আমাদের নীলা আফরোজ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। উনি যোগাযোগ করে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের আশু মিটিং এর ব্যবস্থা করেন। আমরা গিয়ে দেখা করেই ওনাকে বুঝিয়ে বলি যে এটা কেন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং আমাদের হাতে সময় বিশেষ নেই। পররাষ্ট্র মহোদয় উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেন উনি দেখবেন ব্যাপারটা, এবং সেই ফলশ্রুতিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে ধন্যবাদ দিতেই হয়, উনি সরাসরি চিঠি লিখেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানের কাছে, এবং ওনার এই অনুরোধের প্রেক্ষিতেই সংযুক্ত আরব আমিরাতের যিনি প্রধান সেই সুলতান, ওনার যেই বাৎসরিক, এটাকে আমরা রয়্যাল পার্ডন বলি, ওনারা যেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন অনেক সময় ঈদে অথবা ওনাদের জাতীয় দিবসগুলোতে, ওই লিস্টে আমাদের এই ভাইদের নাম অন্তর্ভুক্ত করাটা, সবার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল। সেই প্রেক্ষিতে ওনারা ওই ক্ষমা ঘোষণার আওতায় ক্ষমা নিয়ে ওনারা বাংলাদেশে সুস্থভাবে, সুস্থ শরীরে, সহি সালামতে এসে পৌঁছাতে পেরেছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আবার সেই অশেষ ধন্যবাদ জানাতে চাই, যেই স্ফুলিঙ্গটা চট্টগ্রামের প্রেস ক্লাব থেকে সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমেই সরকারের কাছে যেই দাবিটা উত্থাপন করা গিয়েছিল এবং আমরা যেই যুক্তিগুলো উপস্থাপন করতে পেরেছিলাম সেই সময়ে, ওই যুক্তিগুলো কিন্তু সরকারের কাছে বোধগম্য করার জন্য আপনারাই মাধ্যম হিসেবে কাজ করেছিলেন। এই কারণে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এই যে আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফেরত পেয়েছি, এর চেয়ে আনন্দের তো আর কিছু হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে অশেষ ধন্যবাদ আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং মানুষের জন্য আমাদের প্রবাসী ভাইদের কল্যাণে ওনাদের যেই সহানুভূতি এবং ওনাদের যেই কমিটমেন্ট, এটার ভিতরে আমি কোনো ধরনের ঘাটতি দেখি নাই। আপনাদের কল্যাণ এবং সুস্বাস্থ্যের জন্য ওনারা, বিশ্বাস করি আমি যে ওনারা সবসময় অন্তরঙ্গ ভাবে কাজ করে যাবেন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি অ্যালিসনকে ডেকে নিব। আমি চাই যে সে কিছু বলুক। So it is an absolute honour to be here. I arrived from Australia yesterday and I've spent today travelling around Dhaka in a rickshaw, and it is such an amazing and vibrant community. It was also an absolute honour to have been instructed by the NCP diaspora when the monsoon revolution was occurring and the internet was cut off. In particular, those in Australia who came together to support the students in Bangladesh who were facing such dire and deathly circumstances. And then Zaki Omar instructed me to make the communique to the International Criminal Court. Zaki and I have worked together for years on human rights issues in Australia and overseas. We live in a globalised community, so human rights issues that impact people acutely in Bangladesh also impact people around the world. A society is judged by how it treats its most vulnerable, and during the monsoon revolution, the members of the NCP came together to be a voice for a new change and a new generation in Bangladesh. But then the revolution was over and people were left behind, vulnerable people such as those stuck in the UAE. So I'd like to really pay homage to those men who were stuck there, who were imprisoned, who were merely supporting, using democratic rights, the students in Bangladesh and who survived the prisons, but also the people left behind in Bangladesh, their wives, their children, their parents, people who had to figure out what to do and how to bring them home.
And here the NCP once again stepped up and took this cause and promoted it until it came to the resolution that you see today. So thank you, and it is such an honour to have been involved in a small way with human rights in Bangladesh, and also to NCP and Zaki Omar for trusting me as a human rights lawyer to represent these interests. Thank you. ধন্যবাদ এলিসনকে। এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি দিলশানা পারুলভকে। অনেক ধন্যবাদ নীলা। আমি বেশি সময় নেব না, অনেক কথা হয়েছে, আসল কথাগুলোই চলে এসছে। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, and President Allison and Zaki Omar bhai, thank you so much for being in here. And আমাদের সবার আগে আমি সাধুবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই যারা সহি সালামতে তাদের জীবন নিয়ে সুস্থ দেহে আমাদের সাথে আছেন। আরব আমিরাত থেকে ফেরত যে 24 জন ভাই, তাদের প্রতিনিধিরা। তানিয়া আপা এখানে আছেন, একজন প্রতিনিধির স্ত্রী। তিনি যে বিপ্লবী ভূমিকা দেখিয়েছেন পুরোটা সময়ে, তার নাম আলাদা করে বলতে হয়, কৃতজ্ঞতা দিতে হয়। প্রথমে একটু বলি যে ছোট করে বলার পরও আমি দিলশানা পারুল ওই পুরোটা সময় আসলে ডিসেম্বর পর্যন্ত ডায়াসপোরা অ্যালায়েন্স, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সে গ্লোবাল কোঅর্ডিনেটর ছিলাম, মেইন দায়িত্বে ছিলাম। তো ওইটা থাকার সময় আসলে এই ইস্যুটা আমাদের সামনে আসে, এবং সময় ধরে বললে আসলে 6 মাস আমরা বিষয়টা নিয়ে লেগেছিলাম। কারণ এখন যেরকম ধন্যবাদ জাকি ওমর ভাইকে যে উনি খুব পরিষ্কার করে ধরে ধরে বললেন ধাপগুলো, পর্যায়গুলো, কিন্তু এই পরিষ্কার ধাপে আসার জন্য আমাদের লম্বা একটা পথ পাড়ি দিতে হয়েছে। প্রায় 6 মাস আসলে আমরা পুরো বিষয়টার সাথে লেগেছিলাম। আমরা বলেছি যে ধরেন আমরা এনসিপি দায় ও দরদের রাজনীতি করতে চাই। তো ওটা নিয়ে আমি শুরু থেকে সবাইকে বলেছি যে যদি দায় ও দরদের রাজনীতি করবেন বলে থাকেন তাহলে এটা মিন করতে হবে, দায়টা ফিল করতে হবে, দরদটা যদি ফিল করেন দায়টা নিতে হবে। এটা হচ্ছে আমাদের পরিষ্কার রাজনৈতিক অবস্থান। আজকে এই আরব আমিরাতের এই ভাইদেরকে মুক্ত করার পিছনে যারা ভূমিকা রেখেছেন, সত্যি করে বলি যে ধরেন আমি গ্লোবাল কোঅর্ডিনেটর ছিলাম, লিডারশিপে ছিলাম, কিন্তু পুরো প্রক্রিয়াটা আসলে একটা যৌথ প্রক্রিয়ার মধ্যে হয়েছে। আমরা একজন এককভাবে আসলে এটা সম্ভব ছিল না। এটা একটা অনেক বড় বৃহৎ একটা কাজ এবং লম্বা সময় ধরে আমাদেরকে করতে হয়েছে। তো কয়েকজনের নাম বলতেই হয়, যেমন অস্ট্রেলিয়ায় আমাদের দায়িত্বে আছেন সালোয়া শামস, আরব আমিরাতের আছে মুরাদ বিন হাসান, এবং ইউএস এর হচ্ছে গিয়ে তারেক আদনান মন। এই তিনজন একটা মুখ্য ভূমিকা পালন করেছেন, অন্যতম সংগঠক ছিলেন, পুরো প্রক্রিয়াটা লিড দিয়েছে, কিন্তু এরা একটা মুখ্য ভূমিকা পালন করেছেন। তাদের বাইরেও বিরাট একটা গ্রুপ আসলে আমরা টানা 6 মাস ধরে লেগেছিলাম, কাজ করেছি। এরপরে বাংলাদেশে আমাদের যুবশক্তি নীলার নেতৃত্বে যুবশক্তির একটা খুব সক্রিয় এবং শক্তিশালী অংশগ্রহণ ছিল। আর আমার ক্ষেত্রে বলতে হয়, I'm fortunate enough that I have worked with Zaki Omar bhai. At the time he worked with Allison, and we basically in the July when he processed the ICC in the case, the entire process, you know, that he mentioned that evidence and document that we collected in July, that was one of my responsibility, collecting the evidence and document and submitting to the team. Basically we worked in a very small team, me, Zaki Omar bhai and Salwa, and thank you so much, Zaki bhai, for giving me the opportunity that time to work directly with them. That time, seriously, I didn't know that we are working with Allison and the impact will be huge. In the entire July, our approach was that it doesn't matter whoever giving us space, it doesn't matter whoever giving us scope to represent Bangladesh, whatever happening in Bangladesh, we took the opportunity, represent that look, this is the genocide happening in Bangladesh, can you guys help us? That was my political present, because you know that ওই সময় এনসিপি ছিল না, ওই সময় কিন্তু নাগরিক পার্টি কোনো কিছুই ছিল না। So that's the first time I used to started work with Zaki Omar bhai and Allison Bettis, and then we came across long time, একটা লম্বা সময় ধরে আমরা এখানে এসেছি। আবার করে তখন আমাদের একটা সুযোগ তৈরি হয় যখন আরব আমিরাতে ভাইরা বন্দী ছিলেন। দুটো তিনটা আমি বিষয় বলবো, আপনারা যদি খেয়াল করে থাকেন। একজন ভাই বলেছেন যে এই মামলাটা এখনো বিদ্যমান, এই মামলাটা আসলে উইথড্র করতে হবে। নতুন সরকারের কাছে
প্রথম দাবি আমাদের এই যে প্রবাসী বন্দী যে ভাইরা ছিলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা 24 জনের স্বাক্ষরে এবং আরো যারা ছিলেন স্বাক্ষর সংগ্রহ করে নতুন সরকারের কাছে পিটিশন সাবমিট করেন। আপনারা স্মারকলিপি সাবমিট করেন যে এই আইনটা উইথড্র করতে হবে। জাকি ওমর ভাই বলেছেন যে আপনারা ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা মিটিং করেছেন, তারা ফ্র্যাঙ্কলি স্পিকিং বিহাইন্ড দ্য সিন কত ধরনের লবিং যে আমাদেরকে করতে হয়েছে 6 মাসে, শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা উপদেষ্টার সাথে একটা মিটিং বসার জন্য মাল্টিপল ওখানে আমাদের ইন্টারনাল লিয়াজো মেনটেন করতে হয়েছে। তো একটা হচ্ছে উপর থেকে খুব সহজভাবে বলা গেল, কিন্তু 6 মাস ধরে আসলে ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে এবং বাংলাদেশের যুব শক্তির পক্ষ থেকে আমরা কতভাবে কত ধরনের লিয়াজো কত কিছু যে মেনটেন করেছি, এটা যদি আরো ডিটেইলে বলা যেত দ্যাট এটা একটা হিউজ ডকুমেন্টেশন হবে। সো ওই প্রক্রিয়াটা ছিল, আমি বলবো আমাদের সবার তরফ থেকে আন্তরিকতাটা ছিল, মূল যেটা ছিল আন্তরিকতাটা ছিল। ছোট করে আপনাদেরকে একটু বলি, আমাদের প্রথম চ্যালেঞ্জটা ছিল মামলাটা কি, এটাই আমরা বের করতে পারিনি। এদেরকে যে জেলে বন্দি করা হয়েছে মামলাটা কি, তাদেরকে দেশদ্রোহী মামলা এবং জঙ্গি মামলা দেওয়া হয়েছিল, খুব সেন্সিটিভ মামলা। মামলাটা কে দিয়েছিলেন? অন্যতম উদ্যোক্তা ছিলেন ওই সময় তৎকালীন আমাদের যে অ্যাম্বাসেডর। খেয়াল করেন, তাইলে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা যারা ওইখানে আছে তারা আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে কিভাবে বিপদে ফেলতেছে বিদেশে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে দেখা, চিহ্নিত করা। শুধু এখানেই না, ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে এম্বাসিতে যারা বসে আছেন, যারা দায় দায়িত্ব নিয়ে এম্বাসিতে বসে আছেন, যারা বাংলাদেশে বেতনভুক্ত, যে বেতনটা আসে বাংলাদেশের রেমিটেন্স ওয়ার্কারদের পয়সায়, যে বেতনটা আসে বাংলাদেশের ট্যাক্সের পয়সায়, সেই ট্যাক্সের পয়সায় বেতন নিয়ে বেতন খেয়ে এই সকল অ্যাম্বাসেডর তারা যেই সমস্ত হচ্ছে সর্বতভাবে বাংলাদেশের নাগরিকদের বিপক্ষে দাঁড়ায়, এইটা একটু আপনারা যারা সাংবাদিক আছেন, বেশি আমি লম্বা সময় করব না, আপনারাও ক্লান্ত, কিন্তু এইটা আসলে আমাদের সামনে নিয়ে আসা উচিত যে আমাদের প্রবাসে যে অ্যাম্বাসেডর আছে তাদের দায় কি, তাদের দায়িত্ব কি। আমাদের ট্যাক্সের পয়সা যখন তাদের বেতন হয়, তারা আমাদেরকে ইন্টেনশনালি বিপদে ফেলতে পারবেন কিনা এবং রাজনৈতিক দলের পক্ষ হয়ে মুখপত্র হিসেবে তারা কাজ করতে পারেন কিনা, এই দুইটা তিনটা বিষয় আপনারা দয়া করে আপনাদের ব্যক্তি একদম আমার রাজনৈতিক অবস্থান থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা যদি আমার নাম রেফারেন্স করেন, আমাদের নাম রেফারেন্স করেন, তিনটা বিষয় একটু তুলে নিয়ে আসবেন। নাম্বার 1, এই যে মামলাটা কিন্তু এখনো রয়ে গেছে, এই মামলায় এখনো বিভিন্ন সময় এয়ারপোর্ট থেকে যখন তারা ক্রস করতে চায় তাদেরকে হ্যারাস করা হচ্ছে। অনেক আমাদের শ্রমিক ভাইয়েরা ওখানে আতঙ্কে আছে যে তাদেরকে আবার করে ধরে জেলে পড়া হয় কিনা। কাজে এই মামলাটা তুলতে হবে, এই তোলার উদ্যোগটা এই বর্তমান সরকারকে নিতে হবে, নবনির্বাচিত সরকারকে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে অ্যাম্বাসিগুলোতে যারা দায়িত্বে অ্যাম্বাসেডর নাম দিয়ে আছেন, পররাষ্ট্রের দায়িত্বে আছেন, কূটনৈতিক নাম দিয়ে আছেন, কোন অবস্থাতেই তারা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করতে পারে না। এটা সম্পূর্ণভাবে তাদের যে পদ পদবি আছে সেই দায়িত্বের পরিপন্থী কাজ। এবং যাদের ট্যাক্সের টাকায় তারা বেতন নেয়, তারা কিন্তু বিদেশে বসে বিদেশে বেতন নেয় না, আমাদের ট্যাক্সের পয়সা তাদের বেতন নিতে হয়। তাদের সেই বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে তাদের অবস্থান নিতে পারে কিনা, এই তিনটা প্রশ্ন দয়া করে অন বিহাফ অফ মি আপনারা একটু পত্রিকায় তুলবেন। আর বেশি কথা বলবো না, আমি আবার করে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতা নেতৃত্বে যারা আছেন, সালোয়া শামস, মুরাদ বিন হাসান, তারেক আদনান মুন সহ, জাকি ওমর ভাই, অ্যালিসন প্যাটিসন, নীলা এবং সর্বোপরি তানিয়া আপা। তানিয়া আপার কথা না বললেই নয়, উনি একজনের স্ত্রী এবং উনি যেভাবে আসলে দায়িত্ব নিয়ে নেতৃত্ব নিয়ে কাজটা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই কৃতজ্ঞতা তাকে জানাতেই হয়। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। ইনশাল্লাহ কৃতজ্ঞতা জানানোর মূল বিষয় হচ্ছে আপনারা যদি সাথে থাকেন, সাংবাদিক ভাইরা যদি সাথে থাকেন, অনেক অসাধ্য সাধন আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। উই উইল ওয়ার্ক টুগেদার ইন ফিউচার অলসো। ওই প্রত্যাশাটা আপনারা করবেন। আপনাদের সবাইকে আবারও সবাইকে সালাম জানাচ্ছি, আদাব, সালাম, নমস্কার। আর এই আমাদের পিছনে যে ভাইয়েরা বসে আছেন তাদেরকে দেখে যে কতখানি খুশি হয়েছি তাদের সুস্থ দেখে ফেরত এনে, সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি তানিয়া আমিন ভাবিকে ডেকে নিতে চাই, উনি ওনার পক্ষ থেকে কিছু কথা আপনাদের মাঝখানে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার এখানে সহকর্মী যারা আছেন, আমাদের আরব আমিরাত থেকে কারা সদ্য কারামুক্ত 24 ভাই যারা আছে, তাদেরকে সবাই আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনাদের সামনে হয়তো বিগত দিনে আমি অনেকবারই আসছি, আমার প্রেসের সামনে অনেকবারই আসা হয়েছে। তার কারণটা হচ্ছে আরব আমিরাতে 24 জন যারা ছিলেন
25 বছরের কারাবন্দী ছিলেন, যাবজ্জীবন যাদের হয়েছিল, আমি তাদেরই মধ্যে একজনের স্ত্রী, শহীদুল রহমানের স্ত্রী, আমি চট্টগ্রাম থেকে। দেখেন, আরব আমিরাতের মতো জায়গাতে ওইটা একটা রাজতন্ত্র দেশ, ওইখানে গণতন্ত্র বলতে কোনো কিছু নাই। বিগত দিনে কিন্তু ওইখানে দেশের জন্য কখনো কেউ নামছে বলে আমি জানি না, বা আমার কখনো মনেই পড়ে না। কিন্তু ওনারা ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেশের জন্য ওনারা কথা বলতে গেছিলেন। যখন আমাদের এখানে স্বৈরাচার খুনি হাসিনা আমাদের ভাই বোনদের উপর পাখির মতো করে গুলি করে মারতেছিল, আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করতেছিল, তখন ওই সময়টাতে কিন্তু ইন্টারনেট অফ করে দেওয়া হয়। এইটার কারণেই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা বা আমার ভাইরা যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু রাস্তায় নামছিলেন, ওনাদের ফ্যামিলির জন্য, ওনাদের পরিবারের জন্য, ওনাদের রাষ্ট্রের জন্য, ওনাদের যত ভাই বোনের উপর অত্যাচার করছে ওইটার জন্য। ওনারা আরব আমিরাতের মতো জায়গাতে যে আন্দোলন করছে, ওনারা কখনো কল্পনাই করে নাই যে ওনারা 25 বছর যাবজ্জীবনের আসামি হবে, ওনারা জঙ্গি হিসেবে আখ্যাত পাবে। ওনাদের দোষটা কি ছিল? ওনাদের দোষটা ছিল ওনারা ওনাদের দেশের পক্ষ হয়ে নামছে। ওনাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা ওই দেশে গিয়ে ভাইদের সাথে যোগ দিতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে আমার ভাইদেরকে মনোবলটা দিতে পারি, আমরা খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়তে পারি, সেটা ওনারা ওইখান থেকে দেখাই দিয়েছেন। বিগত দিনে আমি পার্সোনালি বা যারা আমার ভাইরা ছিলেন, ওদের পরিবারের অনেকজন ছিল, আমি এমন কোনো ব্যক্তি নাই যার কাছে যাই নাই। হয়তো আপনারা জানেন, বিশেষ করে যারা আরব আমিরাতের মতো জায়গাতে আন্দোলন নামছিল খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে, ওইখানে কিন্তু সর্বোপরি সংখ্যা হচ্ছে বিএনপি। এটা একদম খোলাসা, একদম ওপেন, যে যারা রাস্তা নামছেন তারা আওয়ামী লীগের বিপক্ষে, মানে হচ্ছে বিএনপি। তাহলে ওদেরকে নিয়ে বিএনপির পক্ষ থেকে একটা ন্যূনতম মানের স্ট্যাটাস পর্যন্ত কেউ দেয় নাই কখনো। ওনাদের কাছ থেকে আমরা বারবার ওনাদের হাতে পায়ে পর্যন্ত ধরছি, ওনাদের দরজা গিয়ে করান আসছি, ওনারা আমাদের কথায় সাড়া দেন নাই। ওনারা বলছেন যে আমরা ক্ষমতা নাই। আরে তোরা ক্ষমতা নাই, কিন্তু মানুষগুলো তো তোদের পক্ষ হয়ে নামছে, তোদের দেশের জন্য নামছে। তখন কি এনসিপি কি মানে কি বলে দলের মধ্যে ছিল? কোন রাষ্ট্র শক্তি ছিল না? ছিল না। ওনারা কিন্তু জুলাই অভ্যুত্থানের ছিল। আমাদেরকে সবসময় বলেন যে আপনার হাজবেন্ড, আপনার ভাইয়েরা নামছে জুলাইয়ের ক্ষেত্রে, আপনারা ওনাদের কাছে যান, আমাদের কাছে কেন আসছেন? এটা তো আমরা আপনাদের কাছ থেকে আশা করি নাই। মানুষগুলো তো আপনাদেরই ছিল, আপনাদের দলকে সাপোর্ট করতো, আপনাদের মানুষগুলোকে সাপোর্ট করতো। এনসিপি হয়েছে কতদিন? এনসিপি তো বেশি দিন আগে, ওই কিন্তু যুগ যুগ ধরে আওয়ামী লীগ বিএনপি আছে, এটা সবাই জানে। তাহলে ওই ক্ষেত্রে গিয়ে আমার বিএনপি ভাইদেরকে বলবো, ওই দলটাকে আমি বলবো, আপনারা কি করছেন? মানুষগুলো আপনাদেরই ছিল, আপনাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু পাই নাই। পরিশেষে আমি আমার ভাইদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইছি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, এনসিপি যুব শক্তি, শিল্পবাড়ি অ্যালায়েন্স থেকে সহায়ছি আমি। নাহিদ ভাই, তারপর হচ্ছে ডক্টর তাসলিম জারা, নীলা আফরোজ, ইফরাত ইব্রাহিম, টিপু সুলতান, আমার দিশানা আপু, তারপর হচ্ছে সামান্তা সাদিন, জাকির ভাই, যিনি এখন আমাদের মধ্যে আসছেন, যে অন্য একটা দেশের মানুষ, অ্যালিসন, উনিও কিন্তু বিগত এর আগে আরেকবার আসার কথা ছিল, কিন্তু আমাদের দেশের সরকার কিন্তু ওনার পাসপোর্টটা পর্যন্ত আটকে ফেলছে। কারণ এটা আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক। আমাদের দেশের মানুষ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারতেছে না, অন্য একজন কান্ট্রির মানুষ হয়ে যখন আমাদের বাংলাদেশের মানুষ ভাই বোনের জন্য কাজ করবে, আমাদের দেশের জন্য, দেশের গভর্নমেন্টের জন্য খুবই লজ্জাজনক। তার কারণে কিন্তু আমার বোনরে কিন্তু তখন আসতে দেয় নাই, পরিষদে কিন্তু ওনারা ব্যর্থ হয়েছে। আমার বোন কিন্তু বাংলাদেশে এসে কিন্তু দেখাই দিছে মানুষ চাইলে সবকিছুই পারে। আমাদেরকে বিগত দিনে এত পরিমাণ সাপোর্ট করছে, নিঃস্বার্থে, নির্দ্বিধায়, কোনো স্বার্থ ছিল না। এনসিপির কোনো স্বার্থ ছিল না, এনসিপি যুব শক্তির কোনো স্বার্থ ছিল না। আমাদের জাকির ভাই, যিনি অস্ট্রেলিয়ান লয়ার, মানবাধিকারের, ওনাদের কোনো স্বার্থ ছিল না। এখানে নিঃস্বার্থ ভাবে ওনারা আমাদেরকে সবাইকে সাহায্য সহযোগিতা করে গেছে, শুধুমাত্র আমাদের ফ্যামিলির অবস্থা দেখে, আমাদের ফ্যামিলির মানুষগুলোর কান্নাকাটি দেখে। ওনারা আমাকে কথা দিয়েছিলেন, দিলশান আপু আমাকে কথা দিয়েছে, আপু আপনি কান্নাকাটি করবেন না। আমার সাথে তখন রেগুলার কথা হইতো, দিলশান আপুর সাথে, সালাও শামসা আপুর সাথে। ওনারা আমাকে বলছে, আপু আপনারা আমাদের সাথে যদি থাকেন, ইনশাআল্লাহ আমরা যে কোনো মুহূর্তে যে কোনো টাইম
তোমরা ওনাদেরকে নিয়ে আসছো। আমার আপুরা, আমার ভাইয়েরা ওনাদের কথা রাখছে। এরকম একটা দল যদি স্ট্রংলি থাকে, আমাদের বাংলাদেশের উন্নতি করতে কেউ কিন্তু ঠেকাইতে পারবে না। আমাদের বাংলাদেশের উন্নতি কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। খুবই হাসিনা ফ্যাসিস্ট সরকারকে যেরকম আমরা দেশ ছাড়া করছে, আমি বলেন, আমার হাজবেন্ড বলেন, আমার জয় যোদ্ধা ভাই বোনেরা বলেন, যেমন ওনারা দেশ ছাড়া করছেন, দ্বিতীয়বার যদি কোনো সরকার যদি ফ্যাসিস্ট দলটা হয়, শেখ হাসিনার মতো হয়, তারা উচ্ছেদ করতে কিন্তু আমরা 2 মিনিট চিন্তা করবো না। আমরা কিন্তু তার রাজপথ থেকে হাসিনা 5 মিনিটের মধ্যে বলেছে, কিন্তু আগামী সরকার যিনি আসবেন, যিনি চাঁদাবাজ টেন্ডারবাজি আমাদের মা বোনদের উপর অত্যাচার করবেন, দেশের ভাই বোনের উপর অত্যাচার করবেন, আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু তাদেরকে ওই শেখ হাসিনার মতো 5 মিনিটের মধ্যে পালানোর সুযোগটা দিব না। আমরা চাই আমাদের যে ইয়াং জেনারেশন যে ভাই বোনগুলো আছে, আপনারা তো ভাই অনেক বছরে খাইছেন, এবার একটু রেস্ট নেন না, বয়স তো অনেক হয়েছে। যারা আমাদের বিপক্ষ দল আছে তাদেরকে বলতেছি, রাজনীতি অনেক বছর করছেন, এবার আমাদের ইয়াং জেনারেশন ভাই বোনদের উপর তুলে দেন, দেখেন ওনারা কি করতে পারে। এত বছরে আপনি যখন কিছুই করতে পারেন নাই, কিন্তু ইয়াং জেনারেশন যখন ভাই বোনরা আসছে, জুলাই যোদ্ধার মানুষগুলো যখন আসছে, তখন কিন্তু অনেক কিছু করে দেখাইছে। আমি এটার উপরে বিশ্বাস রাখি, 25 বছরের যাবজ্জীবন কারাদণ্ড মানুষগুলো যখন আনতে পারছে ওই দেশ থেকে, ওই দেশটা কিন্তু আপনাদেরকে আমি আগেও বলছি, এখনো বলতেছি, ওইটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র দেশ, ওইটা কিন্তু গণতন্ত্র দেশ না। ওইখান থেকে আনা কিন্তু এতটা সহজ না। আমাদের গভর্নমেন্ট কিন্তু প্রথমে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমাদের মানুষগুলো 1.5 বছর পর্যন্ত জেল খাটতো না। 1.5 বছর পর্যন্ত জেলে ওনাদেরকে এত পরিমাণ টর্চার করা হতো না। ওনাদেরকে যখন এয়ারপোর্টে গ্রেফতার করা হয়েছে, অনেক মালামাল ওনাদেরকে নিয়ে হয়েছে, কোনো কিছু ওদের খালি হাতে পাঠাইছে। কেন? ওদের দোষ ছিল, ওদের দেশের পক্ষে হয়ে ওরা কথা বলছে সেজন্য। আমি চাই, আমি আমাদের গণমাধ্যম ভাই বোনগুলোর মাধ্যমে চাই এটা বলতে, যে ওনারা যে ওনাদের ক্ষতিগুলো করে আসছেন, ওনারা ওনাদের জীবন সবকিছু হারিয়ে আসছেন, ওনাদের টাকা পয়সা সবকিছু, ওনাদের ভালো একটা লাইফ লিড করছে, ওটা হারিয়ে আসছেন। আমি চাই এই কেসটা যাতে উইথড্র করে ফেলেন, ওএনটি যাতে তুলে ফেলেন, যাতে আমার ভাইগুলো যাতে ওই কর্মস্থলে আবার যাইতে পারে। যারা এখন আমাদের প্রবাসী ভাইরা আরো আছেন, যারা আন্দোলন করছিলেন, তারা যাতে নির্দ্বিধায় বাড়িতে আসতে পারেন। তারা কিন্তু এখনো কিন্তু এইটার জন্য কিন্তু আসতে পারছেন, অনেক আতঙ্কের মধ্যে, অনেক ভয়ের মধ্যে আছেন। আমি আমার বক্তব্য এতটুকুর মধ্যে শেষ করবো। আপনারা বিরোধী সবাই জানেন, আমরা চাই আপনাদের মাধ্যমে যেরকম আমাদের মানুষগুলো আসছে, ওই কেসটাও যাতে আপনাদের মাধ্যমে আপনারা এত পরিমাণ লিখালিখি করেন যে আমাদের গভর্নমেন্টের উপরে এত পরিমাণ নির্বাচিত গভর্নমেন্টের উপরে এতটা পরিমাণ প্রেশার ক্রিয়েট করেন যে ওই দেশের মানুষ, ওই দেশে যারা আছেন তাদের ওইটাকে তুলে ফেলে। সালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি নাসির ভাইকে অনুরোধ করব আমাদের